ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড়। সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না, তখন ভোট থেকে ভোট চোরের মাঠে দাবরানি দিয়ে বেড়াইছেন যে পুলিশ ধরলে 10 ঘা আর পিনাকি রাজ ধরলে জয় বাংলা। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানে চুবানি খেয়েছেন। ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। স্পাইট অফ দ্যাট, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নোজ দ্যাট হু ইজ অ্যান্ড হোয়াট ইজ জার্নালিস্ট ইলিয়াস। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যাকে আনা হয়েছে, আগে তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দায়িত্ব পালন করছিলেন, এখন নতুন করে তার এখানে দেওয়া হলো শামীম কায়সার লিঙ্কনকে। তিনি গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগে 2006 সালেও কিন্তু উপনির্বাচনে সেখানে জয়লাভ করেছিলেন। এখন এই শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়ার পরে আর কোনে যাবার সেরে জমিয়ত এমন খেপেছে বিএনপির উপরে, সরকারের উপরে। কিভাবে খেপেছে তার চিল্লানিটা একটু, তার চিৎকারটা একটু শুনুন, একটু দেখুন। মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না। রাশেদ খান আর বিপি নূর, বিকাশ নূর, তারেক রহমান সাহেব দাঁড়ান, কথাটা শুনেন। বিএনপির ভাইয়েরা শুনেন, এনসিপির ভাইয়েরা শুনেন, জামাতের ভাইয়েরা আমার কথাগুলো শুনেন। এই বিপি নূর, এই রাশেদ খান, এরা হলো একটা ইহুদি রাষ্ট্রের দালাল। এটা আমি আজকে বলি নাই, আমি 5-6 বছর ধরে বলতাছি বিপি নূর একটি ইহুদি রাষ্ট্রের দালাল। এই রাশেদ খান পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল। এই রাশেদ খান আর বিপি নূর টাকা পেলে গণতন্ত্রে ওকে খাবে। দেশের দুর্ভাগ্য, চাটুকার আন্দাবিল রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী স্বপনকে বাদ দিয়ে আন্দাবিল রহমান পার্থকে করা হয়েছে। তথ্য এবার বাংলাদেশের কোন দেশে চলে যায় সেটা নিয়ে আমি সন্দেহ করছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। তো দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্যবহুল সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি কখনোই মিস করবেন না। তো চলুন প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন গরম গরম নিউজ সবার আগে পেতে। কথা না বাড়িয়ে চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানে চুবানি খেয়েছেন। ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। স্পাইট অফ দ্যাট, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নোজ দ্যাট হু ইজ অ্যান্ড হোয়াট ইজ জার্নালিস্ট ইলিয়াস। দর্শক, আমি বিশ্লেষণ করছি সাংবাদিক ইলিয়াসের একটা খুশির সংবাদ, একটা বিজয়ের খবর। আপনি চিন্তা করেন, যেই সাংবাদিক ইলিয়াসের নিউজ চ্যানেল বাংলা এডিশন ইউনূস সরকার বন্ধ করে দিয়েছিল, সেটা তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। একটু অবিশ্বাস্য মনে হয় না? বরং ইউনূস সরকারের অনুকম্পা বেশি পাওয়ার কথা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যদের, কারণ ইউনূস সরকারের উপর তাদের একটা প্রভাব ছিল এবং ইলিয়াস পিনাকিদের ঘনিষ্ঠ লোকজন ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। এখানে স্পষ্টতই ইলিয়াসরা জামাতের পক্ষে ভোট চেয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, ভয়াবহ খেলা খেলেছেন। তারপরও বিএনপি সরকার এসে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দিয়েছেন, লাইসেন্স ফেরত দিয়েছেন। এটা ইলিয়াসের বিরাট বিজয়। কিন্তু এটা জাস্ট একটা সংবাদ মাধ্যমে লাইসেন্স ফেরত, ইলিয়াসের আলহামদুলিল্লাহ বলা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে গভীর রাজনীতি আছে, এর মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান সংগ্রাম আছে, এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারকে সাইজ করার ইঙ্গিত আছে, এর মধ্যে ভিপি নূরদের, এরা যে আসলে বিএনপির জাস্ট ব্যবহৃত টিস্যু, প্রয়োজন ফুরিয়ে গেলে এদেরকে লাথি দিবে, ছুঁড়ে ফেলে দিবে, এবং আসলে টিস্যু যে ব্যবহার করে এর বাইরে যে ভিপি নূরদের অ্যাপ্লিকেশন বা বাঁচানোর চেষ্টা বা সামগ্রিকভাবে যে ভিপি নূরদের তারেক রহমান ধারণ করে না, তার প্রমাণ। দর্শক, আগে খবরটা আপনাদেরকে একটু দেই। সাংবাদিক ইলিয়াস নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। আধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেল আপনাদের ভালোবাসার বাংলা এডিশন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেকের প্রতি যাদের অনেকের নামও বলা নিষেধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সম্মতির জন্য ধন্যবাদ। এর মানে এই যে ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দেওয়া, এই কেস তারেক রহমান পর্যন্ত গিয়েছে। এটা জাস্ট তথ্য মন্ত্রণালয় এটা সলভ করেছে, বিষয়টা এরকম নয়। তবে অনেকে মনে করতে পারেন যে আগের তথ্যমন্ত্রী ডিমোশন পেয়ে বাদ, আর নতুন তথ্যমন্ত্রী এসেছেন, এখন নতুন তথ্যমন্ত্রীর সাথে তো ইলিয়াসদের ঝামেলা আরো বেশি। অবশ্য নতুন তথ্য প্রতিমন্ত্রী, তার সাথে আবার ইলিয়াসদের ভালো সম্পর্ক। বিষয়টা এরকম কিনা? না, বিষয়টা এটা না। এখানে তথ্যমন্ত্রী পরিবর্তন এর সাথে কোনো সম্পর্ক, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিল করেছেন, তার সম্মতিতে এটা করেছে। দর্শক, এটা একটু ইম্পর্টেন্ট যে প্রধানমন্ত্রী কেন সম্মতি দিলেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কেন বিষয়টা গেল। কারণ দেখেন, সাংবাদিক ইলিয়াসের যে প্রভাব, তাসির, তার সংবাদ মাধ্যম যা করতে পারবে, শক্তিশালী কোটি টাকার জামাতি মিডিয়া তা করতে পারবে না। আপনি দেখেন তো জামাতের নয়া দিগন্ত সংগ্রাম,
বাংলাদেশে কোনো কিছু করতে পারে? তাদের নিউজের চালানোর দাম আছে? নিউজের দাম এর মানে কি? সাপোজ কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক, ভিডিও বা লিখিত, এটা পাবলিশ করার পর যাদের বিরুদ্ধে রিপোর্ট পাবলিশ করবেন তাদের ইহকাল শেষ হয়ে যাবে, রাজনীতি শেষ হয়ে যাবে, অথবা কোনো সরকারি কর্মকর্তার চাকরি চলে যাবে, সরকারি লোক, সরকার তাকে বিসর্জন দিতে বাধ্য হবে, দেশব্যাপী তোলপাড় তৈরি হবে। এটা হচ্ছে সংবাদ মাধ্যমের ভ্যালু। যেমন প্রথম আলো যদি কারো বিরুদ্ধে লেখে, তার জীবন তামাতামা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে লিখলে সেটা সমাধান হয়। এটি তো সংবাদ মাধ্যমের তাসির। নয়া দিগন্ত কিংবা সংগ্রাম, আপনি দেখেন তো তারা ওইরকম আলোড়ন সৃষ্টিকারী কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করতে পারে কিনা বা করতে পারে কিনা, অথবা তাদের কোনো রিপোর্টের ফলে কিছু হয় কিনা বাংলাদেশে? কিচ্ছু হয় না। এমনকি জামাতের অভ্যন্তরীণ বিভিন্ন দুর্নীতি বা বিচ্যুতি, এগুলো নিয়ে বলতে পারলেও একটা কথা ছিল যে না, আর কিছু না পারুক, জামাতের ভিতরে কোনো অপকর্মকারী বা দুর্নীতিবাজের পথ খেয়ে দিতে পেরেছে নয়া দিগন্ত সংগ্রাম। তাও পারে না। জামাতের অপরাধ আরো গোপন করে এরা। জামাতের নেতাকর্মীদের অনেক কিছু জানলেও এরা পাবলিশ করে নিষেধ। বরং আমাদেরকে ওরা বলে ভাই ভাই ওটা বলি না, ঠিক আছে অপরাধ করেছে আছে কিন্তু বলা যাবে না। এই জন্য বলছি যে এই নয়া দিগন্ত সংগ্রাম এদের কোনো দামই নেই, আমার চারানার দাম নেই, ওটা ওগুলো কেউ করবেন না, ফালতু পত্রিকা। তার চাইতে আমার দেশ এটা তাসির আছে, আমার দেশ কিছু করতে পারে। আমার দেশ নয়া দিগন্ত কিংবা সংগ্রাম তার চাইতে প্রভাবশালী জাস্ট অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এই বাংলা এডিশন, বিলিভ ইট অর নট, অল্প কিছু লোক নিয়ে চালায়। নয়া দিগন্ত সংগ্রামের তুলনায় কিছুই নেই, ভাড়া একটা দুইটা রুম, কিছু লোক অল্প টাকা বেতনে চাকরি করে। কিন্তু ইলিয়াস আছেন এখানে, যার ফলে এই বাংলা এডিশন বাংলাদেশের তোলপাড় সৃষ্টি করতে পারে, বাংলাদেশে অবরণ ঘটাতে পারে, ঘটনা ঘটাতে পারে। তারা একটা অ্যাক্টর, যেটা আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে ইউনূসের আমলে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর। তাতে বাংলা এডিশনকে দায়ী করা হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এর মানে তারা কিছু পারে, যদিও এই অভিযোগ ভুল ছিল, বাট দে ক্যান ডু সামথিং। তারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। এবং ইলিয়াস একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে ওটা বাংলাদেশের যমুনা টেলিভিশনের চাইতে, রিপোর্টের চাইতেও, তালাশ অমুক তমুক তাদের চাইতেও আলোচিত। বলেন তো এই যে ভিপি নুরের বিরুদ্ধে যে রিপোর্ট করলো, ওইটা বেশি মানুষ দেখেছে, বেশি আলোচনা হয়েছে না ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ অমুক তমুক নানান বিষয় তালাশ নানান রিপোর্ট করে এগুলোর প্রভাব বেশি? অবশ্যই ইলিয়াসের প্রভাব কয়েক হাজার গুণ বেশি, বাংলাদেশের যে কোনো নিউজ গণমাধ্যমের চাইতে বেশি। সেই ইলিয়াস জামাতপন্থী, তার সংবাদ মাধ্যম ফেরত দিয়েছে কেন? এটা তো দেওয়ার কথা না, কারণ জামাতের পক্ষে সবচাইতে পাওয়ারফুল সংবাদ মাধ্যম হওয়ার কথা, যদিও জামাতের নিয়ন্ত্রণে না, কারণ ইলিয়াস কারো কথা শোনেন না, বাট জামাতের পক্ষেই যেত। এই বাংলা এডিশনের নিবন্ধন ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী কেন? এর কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক ইলিয়াসকে প্রধানমন্ত্রী এখন দরকার। কারণ প্রধানমন্ত্রী জানেন বিএনপি 2-4 জনের বিরুদ্ধে, ভিপি নুরদের বিরুদ্ধে বাংলা এডিশন অমুক তমুক যাই বলুক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করতে পারে, লড়াই করতে পারে এমন ফিগার যদি কেউ থেকে থাকে, ইলিয়াস এবং পিনাকি আছেন। ইলিয়াস পিনাকিদের সাথে যত দূরত্ব থাক, ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস পিনাকিকে দরকার। এটা প্রধানমন্ত্রী ফিল করেছেন বলে তার বাংলা এডিশন ফেরত দিয়েছে। জামাতকেও দরকার, এমনকি ইলিয়াস পিনাকিও হাজারো সমালোচনা করলে, আমরা হাজারো সমালোচনা বিএনপি সরকারের করলো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যে বিএনপির সাথে আমরা আছি এটাও স্পষ্ট। তা খেলাটা এই জায়গা। প্রথম আলো ডেইলি স্টার যে ভারতের দালাল, তারেক রহমানকে যে 10% চাঁদাবাজ, ঠিক আছে এগুলো সত্য হতে পারে, বাট খালেদা জিয়া তারেক রহমানকে যে হত্যাযোগ্য করেছেন, ভারতের হেজিমনি কায়েম করেছেন, এটা যে রয় টাকা চলে, এটা তারেক রহমান জানেন। আর প্রথম আলো ডেইলি স্টারকে চাইলে যে কিছু করা যাবে না তাও জানেন। এই জন্য তাদের হেজিমনির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে, ইন্ডিয়ান দালালি খেয়ে দিতে যে ইলিয়াস পিনাকির কোনো বিকল্প নাই, এটা তারেক রহমান জানেন। যার ফলে এই ভিপি নুর অমুক তমুক এদেরকে সারানার দাম না দিয়ে ইলিয়াসের নিউজ এডিশন, বাংলা এডিশন ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা প্রথম আলোর জন্য অশনি সংকেত, কারণ প্রথম আলোর একটা প্যারালাল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের চিন্তা থেকে এটা করা হয়েছে। ভিপি নুরদের দাম থাকলো না এখানে, প্রধানমন্ত্রী ইলিয়াসদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছেন এবং তাদেরকে ইলিয়াসদের প্রয়োজনীয়তা ফিল করছেন। অর্থাৎ ভিপি নুরদের চালাকির এখানে দাম নেই। বিএনপির সাথে হেফাজতে ইসলাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যে জোট করেছিল, নির্বাচনী জোট, এই জোট থেকে কি তারা বের হয়ে যাচ্ছে? এমনই একটা ইঙ্গিত কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। জুনায়েদ আল হাবিব খেজুর গাছ মার্কা নিয়ে দাঁড়িয়ে রুমিন ফারহানার কাছে অনেকটা গোহারা হেরেছে। এই জুনায়েদ আল হাবিবরা, অর্থাৎ তাদের যে দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, এর সাথে আরও আছে হেফাজতে ইসলাম এক অংশ। এরা বিএনপির সাথে জোট করেছিল মূলত জামাত ইসলামকে ঠেকানোর জন্য। জামাত যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, এই লক্ষ্যেই মূলত তারা বিএনপির হাতকে শক্তিশালী করেছে। আপনারা এর আগে জমিয়তের নেতা উবাইদুল্লাহ ফারুকের মুখে অসংখ্যবার শুনেছেন, তারা বলেছে জামাতের লুঙ্গি তারা খুলে দিয়েছে, জামাতের লুঙ্গি খুলে দিয়েছে, খোলার আর কিছু পায় নাই। এবং জামাতের লুঙ্গি তারা কেন খুলেছে? তাদের ভয় হচ্ছিল জামাত তাদের ঘরগুলো দখল করে নেবে। তাদের ঘর কোনটা? তাদের ঘর মসজিদ। এদের তো অন্য কোনো ইনকাম নাই, অন্য কোনো জায়গায় যাওয়ার আর কোনো পথ নাই। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা প্রতি বছর কওমি মাদ্রাসা থেকে বের হচ্ছে, এরা যাবে কোথায়? এদের একমাত্র আয় উপার্জনের জায়গা হচ্ছে একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা আর মসজিদে ইমামতি বা মুয়াজ্জিমি করা। এছাড়া তো তাদের অন্য কোনো কাজ নাই, তারা অন্য কিছু পারেও না।
এই জায়গাটাই মসজিদ যাতে জামাত ইসলাম দখল করতে না পারে, ওবায়দুল্লাহ ফারুকের ভাষায় জামাত ইসলাম যাতে মসজিদ গুলো দখল করতে না পারে, এই জন্য তারা বিএনপির হাতকে শক্তিশালী করেছে এবং জামাতকে তারা ঠেকিয়ে দিয়েছে, জামাতের লুঙ্গি খুলে দিয়েছে। এখন এইখানে কিন্তু তারা অনেক বড় একটা আশা নিয়ে গিয়েছিল। বিএনপির সাথে যখন তারা জোট করেছিল তখন বিএনপি তাদের বিরাট আশ্বাস দিয়েছিল যে তোমরা আমাদের সাথে আসো, তোমাদেরকে মন্ত্রিত্ব দেব, তোমাদেরকে প্রেসিডেন্ট বানাবো, তোমাদের রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দেব, তোমরা দেশ শাসন করবে। এই ধরনের কোনো আশ্বাস নিশ্চয় বিএনপি তাদেরকে দিয়েছিল। এখন তারা বিএনপির উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে, চরমভাবে চটেছে। তার কারণ তারা অনেক চিন্তা ভাবনা করেছিল এবং তারা অনেক আশায় বুক বেঁধেছিল যে হয়তো অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব তাদেরকে না দিলেও কমপক্ষে ধর্ম মন্ত্রণালয়টা তো তাদের প্রাপ্য, তারা তো পাবেই, এই আশায় কিন্তু তারা বুক বেঁধেছিল। আর এই সম্প্রতি মন্ত্রী পরিষদের যে কলেবর বৃদ্ধি হয়েছে, এখানে মন্ত্রী পরিষদের এখন মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 52 জন, এর ভিতরে পূর্ণমন্ত্রী 28 জন, বাকিগুলো হচ্ছে প্রতিমন্ত্রী। এর ভিতরে আবার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একই মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী দায়িত্ব পালন করছে, 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে খলিলুর রহমান তিনি একা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামা ওবায়েদ। আর এই সম্প্রতি সেখানে প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির, তাকে সেখানে সংযুক্ত করা হয়েছে এই গত 2 দিন আগে। যে 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এখানে নতুন করে আসলেন, তাদের ভিতরে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 3 জন মন্ত্রী, 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। এটা নিয়ে আবার কারাকারি মারামারি না লাগে যে প্রতিমন্ত্রীর ভিতর কে উপরে আর কে নিচে, এটা নিয়ে আবার আরেক ঝামেলা হয় কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। যাই হোক, এইখানে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যাকে আনা হয়েছে, আগে তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দায়িত্ব পালন করছিলেন, এখন নতুন করে তার এখানে দেয়া হলো শামীম কায়সার লিংকনকে। তিনি গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগে 2006 সালেও কিন্তু উপনির্বাচনে সেখানে জয়লাভ করেছিলেন। এখন এই শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়ার পরে আর কোণে যাওয়া সেরে জমিয়ত এমন খেপেছে বিএনপির উপরে, সরকারের উপরে। কিভাবে খেপেছে তার চিল্লানিটা একটু, তার চিৎকারটা একটু শুনুন, একটু দেখুন। মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না। তার চিৎকারের ভাষা আপনারা বুঝেন? অনেকেই তার এই চিৎকার চেঁচামেচিকে অন্য একটি প্রাণীর সাথে তুলনা করছে। যাই হোক, ওইটা আমরা বলতে চাই না, ওই সমস্ত দুষ্টু কথা আমরা বলতে চাই না। এই জুনায়েদ আল হাবিবরা এরা পারে শুধু এতটুকুই, গরম বক্তৃতা দিয়ে ধর্মীয় বিষয়গুলোকে মানুষের সামনে এনে মানুষকে মুহূর্তের ভিতরে এরা উজ্জীবিত করতে পারে, উত্তেজিত করে তুলতে পারে এই ধরনের গরম বক্তব্য দিয়ে। এখন বিএনপির বিরুদ্ধে কেন খেপেছে, তার বক্তব্যের মূল বিষয়বস্তু কি? তিনি বলছেন এরকম একজন বিতর্কিত আকীদার কোনো ব্যক্তিকে যদি রাষ্ট্রের ধর্মীয় কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় তাহলে জনগণ এটা মেনে নেবে না, নেবে না, নেবে না। এই নেবে না লাস্টের যে তার গলার ভয়েসটুকু, যে স্বরটুকু অত্যন্ত বেখাপ্পা এবং অত্যন্ত বিদ্ঘুটে ঠেকেছে। এত জোরে কথা তিনি না বললেও পারতেন, এত জোরে কথা বলার কোনো প্রয়োজন হয় না। বুদ্ধিবৃত্তিক ভাবে আস্তে ধীরে স্লো মোশনে বুদ্ধিবৃত্তিক বাণীগুলোকে পুশ করতে হয়, কিন্তু এরা তো আর এই কৌশল জানে না, ওই চিৎকারটুকুই করতে জানে। এখন প্রশ্ন আসতে পারে যে এই শামীম কায়সার লিংকন, তার আকীদা কেন খারাপ হবে? জুনায়েদ আল হাবিব এবং শামীম কায়সার লিংকন এই 2 জনের আকীদার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না, আমরা তো এই 2 জনের আকীদার ভিতরে কোনো পার্থক্য দেখি না। কারণ শামীম কায়সার লিংকন সে কোন আকীদা পোষণ করে? বিএনপির রাজনীতি যেহেতু করে, তাহলে দেশে বিএনপির যে আকীদা ওরও সেই একই আকীদা। বিএনপির আকীদার বাইরে যাওয়ার তো তার আর কোনো সুযোগ নাই, কারণ বিএনপির আকীদার বাইরে গেলে তাকে তো দল থেকে বহিষ্কার করবে, দলে নিবে না। বিএনপির আকীদার সাথে শতভাগ ঐক্যমত পোষণ করেই তো সে বিএনপির রাজনীতি করছে এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তাহলে তার আকীদা বিএনপির আকীদা। অপরদিকে জুনায়েদ আল হাবিবরা জামাতের আকীদা খারাপ বলে জামাতকে পরিত্যাগ করে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেবে না, তাদের ওই খারাপ আকীদার কারণে, যার কারণেই তো তারা বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে, বিএনপি জোটে গেছে। তার মানে বিএনপির আকীদা আর জুনায়েদ আল হাবিবদের আকীদা তো মিলে গেছে, মিলে যাওয়ার কারণেই তো তারা ওইখানে গেছে, নাকি? যুক্তি কি বলে? তাহলে শামীম কায়সার লিংকনের আকীদা আর জুনায়েদ আল হাবিবের আকীদা, জমিয়তের আকীদা, হেফাজতের আকীদা ভিন্ন হলো কি করে? ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নাই। আমি আগেই বলেছি, এর আগেও বারবার বলেছি, আওয়ামী লীগ করেছে চেতনার ব্যবসা, আর এই জমিয়ত এবং হেফাজত এরা করেছে আকীদার ব্যবসা। মূলত তাদের মুখ থেকে যে আকীদা নামক শব্দটি বের হয়, এটা স্রেফ একটা ব্যবসা ছাড়া আর কিচ্ছু না। শামীম কায়সারের আকীদা নিয়ে প্রশ্ন তুলেছে কেন? কারণ শামীম কায়সার আহলে হাদিসের লোক, আর জুনায়েদ আল হাবিবরা হানাফি মাযহাবের লোক। এখন আহলে হাদিসের লোকের সংখ্যা আমাদের দেশে খুবই কম, অল্প কিছু সংখ্যক, বিশেষ করে রাজশাহী অঞ্চলে আসাদুল্লাহ গালিবের অনুসারী এখানে যারা, তারাই মূলত আহলে হাদিসের অনুসারী। আহলে হাদিস তাদের আকীদা কেন খারাপ হবে? তারা তো সহিহ হাদিস চর্চা করে। মূলত জমিয়ত, হেফাজত এদের আকীদা এবং শামীম কায়সার লিংকনের আকীদা এক সূত্রে গাঁথা, সেই আকীদার নাম হচ্ছে বিএনপির আকীদা।
এখন ওই মন্ত্রিত্ব না পেয়ে বিএনপি তাদের হাতে যে মূলা ধরিয়ে দিয়েছিল, এখন তাদের হাতে ওই মূলা ছাড়া তো অন্য কিছু নাই। সর্বশেষ তারা ধর্ম প্রতিমন্ত্রীর এই পদটি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল যে অন্তত এই জায়গাটা আমাদের চাই। কিন্তু সেখানেও যখন তাদেরকে বাদ দিয়ে শামীম কায়সার লিঙ্কনকে আনা হলো, এরপরেই মূলত শুরু হয়ে গেছে তাদের ভিতরে টানাপোড়েন। এখন তারা আদতেও এই জোটে থাকবেন নাকি বেরিয়ে যাবেন সেইটা এখন দেখার বিষয়। মূলত আমাদের বাংলাদেশে এই সমস্ত আলেমুলামা আলেমুলামারা তো আমাদের দেশের সম্মানীয় ব্যক্তি, কিন্তু তারা এখন তাদের চরিত্রটাকে ওই রকম করে নিয়েছে, তারা ওই ধরনের দরবারি আলেমে পরিণত হয়েছে যারা টাকার বিনিময়ে রাজদরবারে বসে থাকে এবং রাজন্য বর্গের ফরমায়েশি ফতুয়া তারা প্রদান করে থাকেন। বিএনপি মূলত তাদেরকে এইখানে এনেছে জামাতকে ঠেকানোর জন্য, জামাতের বিরুদ্ধে তাদের ফতুয়া দেওয়ার জন্য। এর জন্য তাদেরকে কিছু টাকা দিয়েছে, 2-1টা সিট দিয়েছিল, দেবার অফার করেছিল। আওয়ামী লীগ যেমন হেফাজতের একাংশকে নিয়ে তাদের জামাতের বিরুদ্ধে লাগিয়েছিল ওই কিছু টাকার বিনিময়ে। এর ভিতরে কেউ কেউ শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। শেখ হাসিনার হাতে শত শত কওমি মাদ্রাসার ছাত্র নিহত হবার পরেও, শহীদ হবার পরেও, শাপলা চত্বর মেসাকারের পরেও তারা ওই সামান্য খুদ কুরোর লোভে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এরাও ঠিক এখন বিএনপির সাথে এসেছে, জামাতকে ফতুয়া দিয়ে নাস্তিক, কাফের, তাদের আকীদা খারাপ, অমুসলিম, এই জাতীয় ফতুয়া দিয়ে তাদেরকে ঠেকানোর জন্য, বিএনপিকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য, এবং এটি তারা করেছে সম্পূর্ণ টাকার বিনিময়ে, এছাড়া অন্য কোনো কিছুর কারণেই নয়। আর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যায় বারবার, এরা এই সমস্ত আলেমুলামাদেরকে জাস্ট স্রেফ একটা টিস্যু ছাড়া অন্য কোনো কিছুই ভাবে না। এদেরকে প্রয়োজনের সময় ব্যবহার করে, যেমন টিস্যু পেপার প্রসাবের পরে ব্যবহার করে, আর প্রসাব শেষ হয়ে গেলে কাজ সারার পরে ওই টিস্যু পেপারটা বাথরুমের ভিতরে অথবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এদেরকেও ঠিক একই কাজ করেছে। হিরো বানায় দিল তো প্রতিমন্ত্রী সাহেব রে, বিভিন্ন সাহেব হিরো হয়ে গেছে এখন। আমাদের ইলিয়াস হোসেন, ওনার প্রতিবেদনটা বাইর হওয়ার পর থেকে না উনি এতটা গরম খাইছে ভাই, কল্পনা করতে পারবেন না, কেউ তো ধরে রাখতে পারতেছে না। নিজেই ভাই একটা আসন জমাইছে, ওইখানে স্লোগান দেওয়াইতেছে, দেখেন মুখে হাসি, বিপিনুরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, এবং স্লোগান দিতেছে কে, মাথায় টুপি দাঁড়িয়ে আছে, আর উনি দেখেন মুখ, এই দেখবেন, আরে বাপ রে বাপ, কত লোকজন দেখছেন, সবাই সামনে স্লোগান দেওয়াইতেছে, বিপিনুরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, মানে আরো 90% রাইখা দিছে। ওইটা যদি দেয় তাইলে তো ভাই সুনামি হয়ে যাবে, উল্টায় ভালাবে সবকিছু। ওনারা আর কেউ খেপানো উচিত হবে না। আমাদের ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনের পরে উনি কিন্তু আসলেই হিরো হয়ে গেছে। কারণ কি জানেন, আমাদের দেশের মানুষ তো ক্ষমতার সঙ্গে থাকতে চায়। ওই প্রতিবেদনে একটা জিনিস বোঝা গেছে, এই লোকের অনেক ক্ষমতা। ওই যে ইসরায়েলের গোয়েন্দাদেরও বোকা বানায়া তাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে, মোসাদের কাছ থেকে মাল নিয়ে আনিছে। তার মানে কত অভিজ্ঞ লোক, এবং আত্মীয়করণ কাকে বলে, হায় 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 হায়, আমরা শেখ হাসিনাকে বলতাম আত্মীয়করণ। ওনার আত্মীয় স্বজনকেই খালি বড় বড় পোস্টে দেয়। ওনার এলাকায় ওনার আত্মীয়রাই কিন্তু এখন সবকিছু সামলাইতেছে। আত্মীয়করণ কাকে বলে ওনার এলাকায় গেলে বুঝতে পারবেন। কিন্তু ভাই এই প্রতিবেদনটা প্রকাশ হওয়ার পর উনি আরো বেশি উঠা গেছে ভাই, হ্যাঁ উপরের দিকে উঠা গেছে, এমন পর্যায়ে চলে গেছে ওনাকে নিয়ে কথা বলার জন্য এখন অনেকেই বাইরে হয়েছে ভাই। কারণ ওই যে টাকায় কথা বলে, খরচ করতেছে 2 হাতে, পুরো মিডিয়া হাতে নিয়ে নিছে তো, এবং পিছনেও ভাই অনেক লোক চলে আসছে, কারণ ক্ষমতার সঙ্গে থাকতে হবে। উনি যে ক্ষমতাবান, ইলিয়াস হোসেন সাহেবের ওই প্রতিবেদনে ক্লিয়ারলি বোঝা গেছে যে ইনি একজন ক্ষমতাবান লোক, আর ক্ষমতাবানের সঙ্গেই তো সবাই থাকতে চায়। যেমন আমাদের দেশের সরকার, ওনারাও কিন্তু বিরাট ক্ষমতাবান, ওনাদের সঙ্গে সবাই থাকতে চায়, কিন্তু বিরোধী দলও কি থাকতে চায়? জামাতে ইসলামের আওয়াজ একটু কম না, এরকম মনে হচ্ছে না? আমাদের নাহিদ ইসলামের আওয়াজ আছে, কিন্তু সে আওয়াজে কাজ হচ্ছে না। আবার আমাদের ওই যে হাসনাত আব্দুল্লাহ কই, আমার তো মনে হয় উনি একটা সিস্টেমের মধ্যে চলে গেছে, উনার মাথার মধ্যে হয়তো এইটা ঢুকছে, আচ্ছা আমি তো সারা দেশের উন্নয়ন করতে পারুম না, আমি শুধু আমার এলাকার উন্নয়ন করি, এবং ওনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে 2 হাতে, এবং ওনাকে ব্যস্ত রাখা হয়েছে ওনার এলাকার উন্নতির জন্য, মানে একটা সিস্টেমের মধ্যে ঢুকাই দিছে। আর উনিও এটা বুঝছে, আমি যদি আমার এলাকার উন্নয়ন করি বারবার এমপি হইতে পারবো, যার জন্য ব্যস্ত হয়ে গেছে দেবিদ্দার নিয়া। ওনার এলাকার নাম কি দেবিদ্দার নাকি? হ্যাঁ দেবিদ্দার। ওইখানে কিন্তু চাঁদাবাজি নাই। একজন সিএনজি ড্রাইভারের আমি ইন্টারভিউ দেখতেছিলাম দেবিদ্দারের, যে আমাদের এই এলাকাটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর এলাকা, কেউ এখানে 1 টাকা চাঁদাবাজি দেখাইতে পারবেন না। তার মানে উনি ওনার এলাকার হাল ধরতে পারছে, চাঁদাবাজদের সরায়া হাল ধরতে পারছে, খুবই ভালো কাজ। কিন্তু লোকাল নেতা হয়ে যায় না, সিস্টেমের মধ্যে পড়া লোকাল নেতা হওয়ার দরকার নাই, আওয়াজ তুলতে হবে। কিন্তু এই মুহূর্তে কেন আওয়াজ তুলতেছে না, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই।
কেন আওয়াজ তুলতেছে না? এর মধ্যে আপনারা দেখছেন আমাদের রাষ্ট্রপতির নির্বাচন হয়ে গেছে, খুবই সুন্দরভাবে হয়ে গেছে, মনোনয়ন হয়ে গেছে। নির্বাচন না, মনোনয়ন। হ্যাঁ, নির্বাচনের একটা নাটক হয়েছে, সেই নাটকটা খুব ব্যয়বহুল, আমরা দেখছি। ওকে ডান। আগামীতে নাকি 70-এর এই অনুচ্ছেদ থাকবে না, সংস্কার করে নতুন অনুচ্ছেদের ভিতর দিয়া নির্বাচন হবে আগামীতে। আজ নগদ কাল বাকি, ওই যে দোকানের মধ্যে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি। প্রতিদিনই যাই দেখবেন নগদ চাইতেছে, বাকিটা আর আসে না, ওই কাল আর আসে না। ঠিক তেমনি জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাই, গণভোটের অধিকার চাই, আর ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আমরা যেহেতু সিগনেচার করছি, অক্ষরে অক্ষরে পালন করব। প্রতিদিনই ওনাদের কাছে চাওয়া হয়, প্রতিদিনই ওনাদের কাছে দাবি জানানো হয়, আর প্রতিদিনই ওনারা বলে অক্ষরে অক্ষরে পালন করব। আজ নগদ কাল বাকির মতো। তারপরও ভাই কিছু আলাপ করতে হবে, গভীরে যাইতে হবে আলাপের। কি হইতে যাচ্ছে, নাটাই সুতা কার হাতে? গতকালকে আপনারা দেখছেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে সবাই গেছিল, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারও গেছিল। উনি কোথায় বসছিল? মাননীয় প্রধানমন্ত্রীর ডান দিকে। বাম দিকে ওয়াইফ বসতে হয় ভাই, এটা নিয়ম। মেয়েরা বাম দিকে বসে, হাজবেন্ডের বাম দিকে মেয়েরা বসে, কারণ এদিকে হৃদয়টা, হার্ট এখানে, যার জন্য এই জায়গাটা বসানো হয়। আর ডান মানে এদিকে, সবচেয়ে আপন মানুষ ডান দিকে। ডান কারা, এটা মাথায় রেখে, এই জন্য ডান দিকে। এখন দেখেন ওইখানে কিন্তু দেখলাম ওনাদের মুখে হাসি। এখন একটা প্রশ্ন হলো, এই যে এই দলের ভিতর থেকেই ভাই টক শুতে যায়, অনেকে বলে এই ডক্টর ইউনূসের বিচার হইতে হবে, ওনাকে ছাড় দেওয়া যাবে না, আবি যাবি অনেক রকম অপমানজনক কথা। কিন্তু সরকার কি সেটা মনে করে? নিশ্চয়ই না। কেননা এটা সোজা অঙ্ক ভাই, একেবারেই সরল একটা অঙ্ক। কারণ কি জানেন? ওই যে ইউনূস সরকারকে বৈধতা দিতেই হবে বর্তমান সরকারকে। এই সরকার দিতে বাধ্য, ওই ইউনূস সরকারকে বৈধতা দিতে বাধ্য বর্তমান সরকার। কারণ নাইলে তো ভাই আমারই বৈধতা থাকে না। ওই 18 মাসের সরকার যদি বৈধতা না পায়, তাইলে এই নির্বাচন কি বৈধ নির্বাচন হইতে পারে? এই সরকারও তো অবৈধ হয়ে যায়। তার মানে দুজনই দুজনের কাছে ধরা। আমি দিব তোমাকে বৈধতা, তুমি দিবা আমাকে বৈধতা। দুজনকে দুজনের দরকার, খুবই দরকার। ইউনূস সরকার বৈধতা দিবে বিএনপি সরকারকে, আবার বিএনপি সরকার বৈধতা দিবে ইউনূস সরকারকে। নাইলে তো ভাই দুজনই ফাইসা যাবে। যার কারণে আমি মাঝে মধ্যেই বলি, এই সরকারের পিছে আছে একজন, সেটা ডক্টর ইউনূস স্যার। এটা আপনারা পরও হিসাব মিলাতে পারবেন এবং প্রমাণও পাবেন। আপাতত এইটুকুই খালি বলি, ডক্টর ইউনূস স্যার যদি পিছন থেকে সইরা যায়, এই সরকার মহা বিপদে পড়বে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।